বন্ধ হওয়া সিলেট ছাতক ৩৪ কিলোমিটার রেলপথ সচলের উদ্যোগ সরকারের। সংস্কারে লাগবে ২১৭ কোটি টাকা। পণ্য পরিবহন সহ সুফল পাবেন ছাতকবাসী। কর্মস্থলে না থেকেও মাসের পর মাস নিচ্ছেন বেতন। সিলেট ওসমানী মেডিকেলের ১৬ নার্সিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। অবৈধ বালু উত্তোলনে ভাঙছে সিলেটের কুশিয়ারা বিলীন ফসলি জমি। নদীপাড়ের মানুষের জীবিকায় ভাটার টান। বাঁধ মেরামতের আশ্বাস প্রশাসনের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ দিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছে আমি ওমর ইনাম। বন্ধ হওয়া সিলেট ছাতক ৩৪ কিলোমিটার রেলপথ সচল করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এই রেলপথ সংস্কারে ব্যয় হবে ২১৭ কোটি ৩৪ লাখ টাকা। এই পথটি সচল হলে পণ্য পরিবহনের পাশাপাশি শিল্প সমৃদ্ধ ছাতকবাসী উপকৃত হবেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দিগেন সিংহের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। ২০২২ সালের বন্যায় ছাতক গোবিন্দগঞ্জের ১২ কিলোমিটার রেলপথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে সেই সময় থেকে এ পথে রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। অথচ এই পথে ছাতকে উৎপাদিত ৩টি সিমেন্ট কারখানার সিমেন্ট, পেপার মিল, পাথর, বালু, চুনা পাথর, শাকসবজি সহ নানা ধরনের আমদানিকৃত ফল দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হতো। ছাতক স্টেশন পণ্য পরিবহনে সফলতার জন্য পুরস্কৃত হয়েছিল। অনেক প্যাসেঞ্জার যাওয়া আসা করতো, এখন স্টেশনটা অকেজো হয়, মানুষ আর এদিকে আসতে পারে না। এই স্টেশন বন্ধ থাকায় পণ্য পরিবহনে অসম প্রতিযোগিতা চলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। স্টেশনটি চালু হলে ছাতকে উৎপাদিত পণ্য কম দামে ভোক্তাদের হাতে পৌঁছানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। লাইনটা বন্ধ হয়ে যাওয়ার পরে এই যাত্রীগুলা সাধারণত বাইরে আসতে হয়, ভাড়া বেশি, অনেক ঝামেলা। তাছাড়া এই যে শাকসবজি ফলমূল যেগুলো সেগুলো এখন আসতে পারে না। যদি এই রেল লাইন চালু থাকতো তাইলে আমরা সহজভাবে কম খরচে দেশের অন্যান্য অঞ্চলের সাথে পাল্লা দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতাম। অন্যদিকে সিলেট ছাতক ৩৪ কিলোমিটার রেলপথ ও স্টেশন সংস্কারে মোট ২১৭ কোটি ৩৪ লাখ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ২০২৬ সালের ৩০ জুন কাজ শেষ হবে। প্রকল্পের জন্য ইতোমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে দ্রুত চালু করার জন্য। চালু হলে সরকারের রাজস্ব এবং ব্যবসায়িক বহুত উন্নয়ন হবে। এখন আমাদের এগ্রিমেন্টটা চলতেছে, আমাদের আগামী মাসের ২ তারিখ থেকে উচ্ছেদ আছে। ১৯৫৪ সালে বাণিজ্যিক কারণে এই রেলপথটি সিলেট রেলওয়ে স্টেশন হতে পশ্চিম উত্তরে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছাতক বাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত নির্মাণ করা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে সিলেট রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে যুক্ত হবেন সেখানকার স্টেশন ম্যানেজার মোহাম্মদ নুরুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইকরাম, দীর্ঘদিন পর সিলেট অঞ্চলে একটি বড় ধরনের কাজ হচ্ছে রেলওয়ে বিভাগের। এই ব্যাপারে কথা বলার জন্য আমার সাথে সংযুক্ত হয়েছে সিলেট অঞ্চলের সিলেট স্টেশনের ম্যানেজার মোহাম্মদ নুরুল ইসলাম। নুরুল ইসলাম সাহেব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি আমাকে বলবেন, প্রায় ২০১৮ কোটি টাকার একটি কাজ প্রকল্প হচ্ছে সিলেট ও ছাতক লাইন। এর আগে এত বড় কাজ কখন হয়েছিল? ধন্যবাদ আপনাকে। এই অঞ্চলে এর আগে ২১৮ কোটি টাকার কাজ আর কখনো হয় না। ২০০৪ সালে যখন স্টেশন রিমডেলিং হয় তখনই এই এত বড় কাজ হয়েছিল। তারপরে ২১৮ কোটি টাকার কাজ সিলেট টু ছাতক বাজার লাইনে এখন বরাদ্দ হয়েছে। এই কাজটি শেষ হলে, অর্থাৎ সিলেট থেকে ছাতকের যে ৩৪ কিলোমিটার লাইন যখন সংস্কার হয়ে যাবে, পূর্ণ দমে চালু হয়ে যাবে, তখন কারা উপকারভোগী হবে বা কারা সবচেয়ে বেশি সুবিধা পাবে? আসলে সিলেট টু ছাতক বাজার লাইনে এখানে যাত্রীর চেয়ে সবচেয়ে উপকার হয় এখানে যে ছাতক বাজার থেকে সিলেট অঞ্চলে যে শাক সবজিগুলো আসে, এখানকার মানুষগুলা সুলভ মূল্যে এগুলা খেতে পারে। কিন্তু বর্তমানে ২০২২ সালের বন্যার পরে এই লাইনটা বন্ধ হয়ে যাওয়ার পরে এই শাকসবজিগুলো আসতে পারে না সিলেট অঞ্চলে, যার জন্য এখানে প্রচুর দামে এগুলো খেতে হয়। তাছাড়া সিলেট টু ছাতক বাজার বাই রুটের ভাড়া অনেক বেশি, কিন্তু রেল লাইন চালু থাকলে এই অঞ্চলের লোকগুলো স্বল্প ভাড়ায় এখানে আসা যাওয়া করতে পারে,
সবচেয়ে উপকার হয় নিম্নবিত্ত মধ্যবিত্ত এই জাতিদের জন্য আরাম হয়। সেক্ষেত্রে আমরা দেখেছি যে একটা পাথরের ওয়াগান ছিল এবং ছাতক থেকে এই পাথর ভর্তি ওয়াগানগুলো দেশের বিভিন্ন প্রান্তে যেত। সেই পাথর ভর্তি ওয়াগান বা সেই ওয়াগানগুলো কোথায় গিয়েছে আমরা তো ইদানিং দেখতে পাচ্ছি না, এবং এই স্টেশনটা চালু হওয়ার পরে সেগুলো আবার সচল হবে কিনা? ছাতক স্টেশনে আমাদের এখানে একটা স্লিপার ফ্যাক্টরি ছিল, ওইটা এই লাইন আপাতত বন্ধ হওয়ার কারণে ওই ফ্যাক্টরিটা আপাতত বন্ধ আছে। তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখন ওই স্লিপার ফ্যাক্টরিটা আবার চালু করতেছে, টেন্ডারও হয়েছে, খুব সম্ভব কাজ আরম্ভ হবে, হলে আবার সেই স্লিপার উৎপাদন হবে, পাথর হবে, সিমেন্ট বাহী ওয়াগনগুলো চলাচল করলে তখন সেই আগের অবস্থায় আবার ফিরে যাবে। সেক্ষেত্রে যে সিলেট থেকে ছাতকের মধ্যেখানে বেশ কয়েকটি স্টেশন আছে বোধহয়, সেই স্টেশনের আমরা জানি যে আশেপাশে বেশ শাক সবজি অথবা অন্যান্য যে পণ্যগুলো পরিবহনের ট্রাক বা অন্যান্য যানবাহন অনেক অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে কয়টি স্টেশন আছে সিলেট থেকে ছাতকের মধ্যখানে? সিলেট টু ছাতকের মধ্যখানে মাঝখানে আছে আপনার খাজানশিগাঁও স্টেশন আর আফজালাবাদ স্টেশন আর সোদপুর স্টেশন ডি ক্লাস। তো ওই স্টেশনগুলো আপাতত বন্ধ থাকা, এখানে তো কোনো যাত্রী তো উঠতে পারে না, শাকসবজি উঠতে পারে না। তো এখন যেহেতু 218 কোটি টাকার কাজ টেন্ডার হয়েছে, হয়তো আগামী 5 তারিখ এটা এগ্রিমেন্ট হবে, বলে ওই 2 স্টেশন সহ রিমডেলিং হয়ে যাবে। হওয়ার পরে এখানে যাত্রীগুলা আগের মতো নতুন স্টেশন পাবে, নতুন জায়গা পাবে, নতুন গাড়ি পাবে, মোটামুটি সবকিছু আগের মতো হবে, যাত্রীগুলো স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবে। আমরা জানি যে লোকবলের সংকটের কারণে সিলেট থেকে আখাউড়া লাইনে কয়েকটি স্টেশন বন্ধ রয়েছে এবং এই স্টেশনগুলো আগেই বন্ধ রয়েছে। সেক্ষেত্রে স্টেশনগুলো চালু হলে লোকবল সংকটের কারণে কোনো ভোগান্তি হবে কিনা বা কোনো সমস্যা হবে কিনা? বাংলাদেশ রেলওয়ে চেষ্টা করতেছে, যেহেতু লোকবল সংকট, স্টেশন মাস্টার সংকট, বিভিন্ন সংকট আছে আমাদের, কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ চেষ্টা করতেছে সংকটগুলো কেটে ওঠার। তো আমরা বিভিন্ন সময় স্টেশন মাস্টার নিয়োগ দিচ্ছি। তো সামনে ওই স্টেশনগুলো চালু করার জন্য আমাদের পর্যাপ্ত লোকের জন্য আবার আমরা নিয়োগ দেওয়ার পরে ইনশাল্লাহ ওই সংকটটা কেটে যাবে। সেক্ষেত্রে ছাতক যে বাজার যে রেল স্টেশন আছে সেখানে কি লোকবল এখন কি কেউ নেই? আপাতত স্টেশন বন্ধ আছে, ওখানকার চার্জে আছে সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার, ওখানকার চার্জে আছে, উনি এখান থেকে এটা দেখাশোনা করে। মোটামুটি বলা যায় যে ছাতক থেকে সিলেটের যে 34 কিলোমিটার পথ, সেই 34 কিলোমিটার পথ চালু হলে শুধুমাত্র ছাতকবাসী নয়, ছাতকের যে শিল্প অঞ্চল রয়েছে, ছাতকের বেশ কয়েকটি 3টি সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে, পাথর বালু সহ অন্যান্য পণ্য পরিবহন সিলেট হয়ে সারা বাংলাদেশে পরিবহন করতে পারবে। এবং সবচেয়ে বেশি যেটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ছাতকের যে রেলওয়ে স্লিপার ফ্যাক্টরি রয়েছে, সেই ফ্যাক্টরিটি চালু হলে সেখান যে পণ্যগুলো বা স্লিপার ফ্যাক্টরিগুলো সব জায়গায় চলে যাবে। সবকিছু মিলে বলা যায় যে গত 20 বছরে সবচেয়ে বড় একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, অন্তর্বর্তী সরকার হাতে নিয়েছে। এবং সিলেট আখাউড়া লাইনের এই পরে এটি চালু হওয়ার পরে শুধুমাত্র সিলেট স্টেশনবাসী নয়, পুরো সিলেট অঞ্চলে সুনামগঞ্জবাসীও একটি বড় ধরনের উপকৃত হবে। মোটামুটি এই ছিল সিলেট থেকে ছাতকের যে 34 কিলোমিটার লাইন বন্ধ রয়েছে এবং আগামী বছরের জুনের মধ্যে এই স্টেশনটি লাইন চালু হচ্ছে, তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেট রেলওয়ে স্টেশনে। সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। কর্মস্থলে না থেকেও মাসের পর মাস বেতন উত্তোলন করছেন 16 জন নার্সিং কর্মকর্তা। এর মধ্যে কেউ কেউ 22 মাস পর্যন্ত কৌশলে উত্তোলন করেছেন বেতন। তবে বেশিরভাগই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। নওশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। মাসের পর মাস বিনা পরিশ্রমে বিনা বাধায় সরকারি বেতন ভাতা উত্তোলন করেছেন মেডিকেলের নার্সিংয়ের 16 জন নার্সিং কর্মকর্তা। এমন ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে পুরো নগরীতে। কিভাবে এই পুরো কাজটি করা সম্ভব হয়েছে সেটি জানতে উসমানী মেডিকেলে যায় সময় সংবাদ। মেডিকেলে কর্মরত নার্সদের প্রশ্ন করলে উঠে আসে সব তথ্য। কেউ কেউ 22 মাস পর্যন্ত কৌশলে বেতন উত্তোলন করেছেন। তবে এই বেতনভোগীরা এখন বেশিরভাগই দেশে নেই বলছেন নার্সিং কর্মকর্তারা। কর্মস্থলে বসে না থেকে বিভিন্ন উপায় অবলম্বন করে, অসাধু উপায় অবলম্বন করিয়া খাওয়ার মাধ্যমে এগুলা তারা টাকা উত্তোলন করেছে। কিভাবে টাকা উত্তোলন করলো, কে বা কারা এই টাকা উত্তোলনে সহযোগিতা করলো, সেটারও একটা ব্যবস্থা হোক। এমন কর্মকাণ্ডে তাদের সহযোগিতা করার অভিযোগ আছে হাসপাতালের কর্মরত 7 নার্সের বিরুদ্ধে।
এদের মধ্যে তৃষ্ণা তেরেজা ডিকোস্তা, আসমা আক্তার খানমকে সাময়িক বরখাস্ত করা সহ সেবা তত্ত্বাবধায়ক রিনা বেগমকেও কারণ দর্শানোর নোটিশ দেয় নার্সিং অধিদপ্তর। এদের মধ্যে আসমা আক্তার যোগদান করেন আল হারামাইন হাসপাতালের নার্সিং সুপারভাইজার পদে। তবে সেখানেও তিনি নানা অনিয়ম, আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ। এমন ঘটনায় নার্সদের কর্মস্থলে উপস্থিতির তদারকির বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বললেন নার্সিং কর্মকর্তা। আমরা আরও সতর্ক হয়েছি, আমাদের যদি কেউ ছুটিতে যায় বা যাইয়া 5 দিন ছুটি, এরপর 6 তারিখ থেকে মানে 6 দিনের দিন থেকে অ্যাবসেন্ট করতেছে, তো সাথে সাথে আমরা অ্যাপ্লাই দিয়ে দিই। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। কেউ আছে শুধু অনুপস্থিত, কেউ আছে যে অনুপস্থিত আবার নিয়েছে টাকা, কিভাবে নিল, এগুলো বিচার প্রক্রিয়ার ভিতরে আছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে এই ধরনের অন্যায়ের প্রশ্রয় না দেওয়া হয় এবং অন্যায় কাজ করা না হয়, সেজন্য আমরা সবাইকে নিয়ে কাজ করছি। এদিকে নার্সদের অনুপস্থিতির বিষয়টি নজরে এলে গত 8 জানুয়ারি অভিযুক্ত ওই 16 জনকে প্রতারণার মাধ্যমে উত্তোলনকৃত বেতন ভাতার সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। নার্স কর্মকর্তারা কিভাবে 18,04,105 টাকা 50 পয়সা বেতন ভাতা ভোগ করেছেন সেটা নিয়ে এখন তুলপাড় সমগ্র এমএজি উসমানী মেডিকেল কলেজ সহ সিলেট নগরবাসীদের মনে। তবে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসার দাবি কর্তৃপক্ষের। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। বিভাগীয় সময় আরও থাকছে। অপার সম্ভাবনা থাকলেও পিছিয়ে নেত্রকোনার কলমাকান্দা পর্যটন খাত। টুরিস্ট পুলিশের ইউনিট বাড়ানো সহ সেবা বাড়ানোর উদ্যোগ সরকারের। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী কুশিয়ারা, যার শাখা প্রশাখা জুড়ে বিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্য, কিন্তু আজ এই নদীর অস্তিত্ব বিপন্ন। প্রতিদিনই নদী ভাঙন বেড়ে বিপর্যস্ত হচ্ছে শত শত মানুষের জীবন। নদীর বাঁধ মেরামত না করা ও অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে তীব্র হচ্ছে ভাঙন। এতে চরম শঙ্কায় রয়েছেন নদীপাড়ের বাসিন্দারা। রাশেদ আহমদ খানের তথ্য ও শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। হবিগঞ্জের নবীগঞ্জের কুশিয়ারা নদী একসময় ছিল প্রাকৃতিক সম্পদ ও কৃষকদের জীবিকা নির্বাহের প্রধান উৎস। আজ তা হয়ে উঠেছে এলাকার জন্য ভয়ানক আতঙ্কের নাম। নদী ভাঙনের ফলে প্রতি বছর শত শত পরিবার তাদের বসতভিটা, ফসলি জমি এবং সম্পদ হারাচ্ছে। দিঘলবাগ, আহমদপুর, কুমারকাদা, গালিমপুর, মাধবপুর, ফাদুল্লা ও মথুরাপুর সহ আশপাশের কয়েক গ্রামের বাসিন্দা শিকার হচ্ছেন এই ভাঙনের। অন্যদিকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তলদেশ গভীর হচ্ছে। এতে পাড়ের মাটি দুর্বল হয়ে তীব্র হচ্ছে ভাঙন। প্রশাসন মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও কিছুদিন পরেই চলে বালু উত্তোলন। ড্রেজারের কারণে মানে এত অতিরিক্ত ভাঙা ভাঙতেছে, মানে কোয়ার মতো নাই। আমরা যে অসহায় মানুষরা আছি, দিনতে আমরা বাঁচতে পারবো, নাইলে বাঁচা বড় দায় নাই। সমাধান হইতো, কারণ আমরা তাহার মতন নাই। আমরা কসবা গ্রাম ভাঙন রোধে নদী খনন এবং পাড় রক্ষায় কাজ শুরু হয়েছে জানায় স্থানীয় প্রশাসন। ইমার্জেন্সি বেসিসে কাজ করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। অলরেডি আমরা ইতিমধ্যে পাককলন করেছি, আমরা জরিপ কাজ শেষ করছি। উন্নয়নমূলক কোনো প্রজেক্টের মাধ্যমে যাতে এটা পুনর্নির্মাণ করা হয় বা এটা হচ্ছে উন্নয়নমূলক কোনো প্রজেক্ট নেওয়া হয়, যাতে করে আমরা এই ধরনের বন্যা এবং আকস্মিক বন্যার মাধ্যমে যাতে মানুষের ঘরবাড়িতে পানি না আসে সেটা যাতে ঠেকানো যায়। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে নদী ভাঙনের কারণে কুশিয়ারা তীরবর্তী শতাধিক পরিবার বাড়িঘর হারিয়েছে এবং প্রায় 500 একর কৃষিজমি নদী গর্ভে বিলীন হয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ। বিভাগীয় সময় আরও থাকছে। মৌলভীবাজারের হাওড়ে বড় চাষের ধুম। 60 ভাগ জমিতে চারা রোপণ, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি বিভাগের। অপার সম্ভাবনা থাকার পরও পিছিয়ে থাকা নেত্রকোনার দুর্গাপুর কলমাকান্দায় পর্যটন খাতকে এগিয়ে নিতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের ইউনিট স্থাপন সহ বিভিন্ন সেবার উদ্যোগ নেওয়া হয়েছে, যা চালু হলেই কেটে যাবে এলাকার পর্যটন খাতের মন্দা। আবু সুফিয়ানের তোলা ছবিতে আলপনা বেগমের রিপোর্ট। পাহাড়ি সীমান্তবর্তী উপজেলা নেত্রকোনার দুর্গাপুর কলমাকান্দা। নদী আর পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি এই অঞ্চল পর্যটকদের কাছে যেন স্বর্গরাজ্য।
প্রতি বছর সাদামাটির পাহাড়, সুমেশ্বরী নদী, বিজয়পুর জিরো পয়েন্ট সহ সব পর্যটন স্পট দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিপাসুদের আনাগোনা লেগেই থাকে। কিন্তু পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী না হওয়ায় সম্ভাবনাময় এ খাতটি ক্রমেই মুখ থুবড়ে পড়ছিল। অবশেষে পিছিয়ে থাকা জেলার এই পর্যটন স্পটকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে পর্যটনকে বিকশিত করতে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ। এতে খুশি পর্যটক ও স্থানীয়রা। এটা কিন্তু ন্যাচারাল বিউটি দেখে অন্যান্য এরিয়া থেকে খুব ভালো। সো দ্যাটস ওয়াই এইটারে প্রমোট প্লাস হলো যে ইনফ্রাস্ট্রাকচার আছে ওইগুলো ডেভেলপ করা খুব বেশি দরকার। মানুষ তেমনি পাহাড়ে গেলে একটু ভয় ভয় ফিল করে তারা। এখন পুলিশ আছে আমার মানে এখানে আর কোনো ভয় নাই। রাস্তাঘাটটা একটু উন্নত হলে এখানে প্রচুর পর্যটক সম্ভাবনা একটা এরিয়া। জেলাকে পর্যটন বান্ধব করতে উন্নত সেবা দিতে সব ধরনের উদ্যোগের কথা জানালো ট্যুরিস্ট পুলিশ। এই নেত্রকোনা জেলার দুর্গাপুর, কলকাতা এখানকার যে পর্যটন স্পটগুলো আছে সেখানে আমরা কিছু পুলিশ হেল্প ডেস্ক এবং ইনফরমেশন সেন্টার এগুলো স্থাপন করার উদ্যোগ নিয়েছি। সারা বছর কম বেশি পর্যটকদের আনাগোনা থাকলেও শুধু নভেম্বর থেকে মার্চ পর্যন্ত লাখো মানুষ ঘুরতে আসেন নেত্রকোনায়। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা। জামালপুরে প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে আসা সহ ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার একমাত্র মাল্টিপারপাস অ্যাক্সেসিবল বোটটি অযত্নে অবহেলায় পড়ে আছে। মূল্যবান যন্ত্রপাতি চুরি হওয়ায় নষ্ট হচ্ছে সরকারের কোটি টাকার এই সম্পদ। সংশ্লিষ্টরা বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বন্যা কবলিত ও উপকূলীয় জেলাগুলোর জন্য 60টি মাল্টিপারপাস অ্যাক্সেসিবল রেস্কিউ বোট তৈরি করে 2022 সালে জামালপুরে দেয়া হয় ব্রহ্মপুত্র জামালপুর 1 নামে রেস্কিউ বোট। কিন্তু গত 2 বছর ধরে বোটটি শহরের দেওয়ানপাড়া এলাকার ব্রহ্মপুত্র পারে অবহেলা অযত্নে পড়ে নষ্ট হচ্ছে। বিশাল ছাউনি থাকলেও এখন কোনো অস্তিত্বই নেই। ইঞ্জিন সহ মূল বডির ভেতরে জমে রয়েছে পানি, বিভিন্ন অংশে মরিচা ধরেছে। স্থানীয়রা বলছেন দায়িত্বহীনতার কারণে নষ্ট হচ্ছে সরকারের কোটি টাকার সম্পদ। কয়েক বছর যাবত এখানে পড়ে আছে, দীর্ঘদিন যাবত অযত্নে অবহেলায়। এটা যদি কাজে লাগানো যাইতো তাহলে মানুষের উপকার হইতো। পড়াশোনার কোনো উদ্যোগ নাই, উদ্যোগের অবহেলায় এই জিনিসটা নষ্ট হয়ে গেছে। কাজে না লাগায় এই যে ফেলে রাখছে, আপনার পার্স চুরে গেছে, অনেক যন্ত্রাংশ মানুষ খুলে নিয়ে চলে গেছে। বোটগুলো যেন সংস্কার করা হয়, সংস্কার করে এগুলো যেন আবার কাজে লাগায়। তবে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বলছেন প্রকল্পে বোটটি দেখভাল করতে নিয়োগ দেওয়া হয়েছিল ক্রু। বেতন বন্ধ হওয়ায় তারা সেটি দেখছেন না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মেরামতের ওইরকম কোনো বরাদ্দ নাই। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সবাই সেটি আলোচিত হয়েছে এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রায় অর্ধ কোটি টাকার এই রেস্কিউ বোটের দৈর্ঘ্য 54 ফুট ও প্রস্থ 12.5 ফুট, যা ঘন্টায় 7 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। সময় সংবাদ, জামাল। প্রণোদনার বীজ, সার ও মনু নদীর সেচ প্রকল্পের পানি পেয়ে মৌলভীবাজারে সব হাওর ও ফসলি জমিতে বোরো চাষাবাদের ধুম। এরই মধ্যে প্রায় 60% জমিতে চাষাবাদ সম্পন্ন হয়েছে। কৃষি বিভাগ বলছে বোরোর ফলন বাড়াতে এবছর হাওরে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত 1000 হেক্টর জমিতে আবাদ হয়েছে। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। বিস্তীর্ণ হাওর ও ফসলের মাঠে ফসল আবাদের ধুম। মনু সেচ প্রকল্পের পানি পেয়ে এবার মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার হাওর কাওয়াদিঘি পাড়ে আগেভাগে শুরু হয়েছে বোরো চাষাবাদ। মাঘের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে ভোর থেকেই জমি প্রস্তুত ও হালি চারা রোপণ কাজ করছেন কৃষক। একই অবস্থা হাকালুকি সহ জেলার হাইল, কাঞ্জা সহ সবকটি হাওরে। তবে চারা রোপণের পর কোনো কোনো এলাকায় পোকার আক্রমণে কিছুটা শঙ্কিত চাষিরা। অন্য বছর চেয়ে এবার জিও পালা, ধানের কিসিম পালা, ধানও তো ফুক বিভিন্ন জাতের আইয়া কৃষক কিভাবে ঠিকঠাক। কিছু রয়েছে 14 জাতের ধান এবং কিছু
92 জাতের ধান রয়েছে। আর আশা করলাম যে আমরা গতবার থেকে এবার একটু ফলন ভালো হইতে, এবার আবহাওয়াটা ভালো আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বোরোর উৎপাদন বাড়াতে এবছর জেলায় 47,000 কৃষককে বিনামূল্যে সার বীজ দেওয়া হয়। এতে কৃষকরা ব্যাপক উৎসাহ নিয়ে বোরো আবাদ করছেন। ক্যানেলগুলোর সংস্কার এবং পানি ব্যবস্থাপনার উপরে কৃষকদের, ক্ষেতমজুর কৃষকদের এটা ট্রেনিং এর ব্যবস্থা করা। ইতিমধ্যে তারা সেচ নালাগুলা সংস্কার করেছে, পাশাপাশি তারা বিভিন্নভাবে চেষ্টা করছে কৃষক ভাইদেরকে যাতে সেচ দিয়ে আবাদটা সচল রাখা যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 62,100 হেক্টর জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর উৎপাদন ধরা হয়েছে 2,55,231 মেট্রিক টন চাল, যা গত বছরের চেয়ে 5,589 মেট্রিক টন বেশি। সময় সংবাদ, মৌলভীবাজার। এবার জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। সম্প্রতি শেরপুর জেলা শহরে বেড়েছে মোবাইল চুরির ঘটনা। 28 জানুয়ারি শহরের রঘুনাথ বাজারের একটি মোবাইলের দোকানে চুরির পর মাঠে নামে পুলিশ। ওই দিনই চুরির ঘটনায় জড়িত 10 জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ব্র্যান্ডের 55টি মোবাইল। 9 জানুয়ারি সিলেট নগরীর জিন্দা বাজারে একটি স্বর্ণের দোকান থেকে 250 ভরি স্বর্ণালংকার চুরি হয়। এরপর মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এর প্রতিবাদে ও দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবিতে 30 জানুয়ারি নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। শিগগিরই স্বর্ণালংকার উদ্ধার না হলে কঠোর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বন্ধ হওয়া সিলেট ছাতক 34 কিলোমিটার রেলপথ সচলের উদ্যোগ সরকারের। সংস্কারে লাগবে 217 কোটি টাকা। পণ্য পরিবহন সহ সুফল পাবেন ছাতকবাসী। কর্মস্থলে না থেকেও মাসের পর মাস নিচ্ছেন বেতন। সিলেট ওসমানী মেডিকেলের 16 নার্সিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এ ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ে।